একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা। যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা। ভাই আরাফাত ভাই কি পারবো? কি জানি, সময় তো অনেক হইল, বাচ্চা আছে কিনা কে জানে। অপেক্ষা তো ভাই বেশি করা যাবে না, যদি হ্যাঁ পরে তাইলে বড় জোর আছে। আর যদি ধরা পইরা যায় তাইলে যে কোনো সময় হানাদার বাহিনীর আক্রমণ হতে পারে। হ্যাঁ ভাই, একে তো অনেকদিন হইলো আমরা গড় ফালটাই না, এমনিতে যদি আরাফাত ভাই ধরাধরি যায় তাহলে তো আশপাশ এলাকা দেখুন সার্চ করা শুরু করে দেবে। মেহেদি, আমি দরজা খোলো। ভাই ভাই কি যে একটা দুশ্চিন্তার মধ্যে ফেলা রেখে গেছেন আঙ্গো। আরে মিয়া, কি আমার তুমি তো আছে না। আইন ভাই ভিতরে আইন। ভাই কেমন আছেন ভাই? তুমি নাই ঠিক থেকে কি করে বলো? এখন তুমি ঠিক আছো তো? হ ভাই। আর ভাই কামড়া তো হয়ে গেছে ভাই, জিনিসটা তো পাইয়া গেছি। শাবাশ আরাফাত, তোমার রিক্সা পেইন্ট করার জাদু চমৎকার ভাবে এখানে কাজে লেগে গেল। ব্রিজের চারপাশটা খুব ভালোভাবে ফুটে উঠেছে, কিন্তু এত নিরাপত্তা ব্যবস্থার মাঝখানে তুমি কাজটা করলে কিভাবে? ভাই কামড়া সহজ ছিল না ভাই। ব্রিজের দুই পারে পাহাড়ের ব্যবস্থা ছিল, এর ভিতরে ছিল একটা ওয়াশ টাওয়ার। এই ওয়াশ টাওয়ার থেকে বারবার লাইট মারতেছিল ভাই। ভাই লাইটের আলো ফাঁকি দিয়ে ভাই কামড়া করতে ভাই অনেক কষ্ট হয়েছে ভাই। আমি ব্রিজের উত্তর সাইডে একটা কদম গাছের ভিতরে লুকে আসছিলাম। মেলা সময় ধরে গাছের মধ্যে বয়ে থাকাটাও ছিল অনেক কষ্টের কাম। এর ভিতরে কয়লা দা কাপড়ের মধ্যে আঁকাটাও ছিল একটা ঝামেলার। কামটা যে শেষ করে আপনার মাঝে ফিরাইতে পারছি ভাই, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া ভাই। আর একখান খবর আছে ভাই। কও কি? কি খবর? মেজরিয়া খুব কালকাইতে আছে, হ্যাঁ শুদ্ধা ব্রিজটা উড়ে দিতে পারলে ভালো হইতো। বলো কি? জানলে কিভাবে?
আমি তাকে কথা কইতে শুনছি ভাই, তয় এখন সমস্যা আছে। সমস্যা? কি সমস্যা? সন্ধ্যার পর যে কোনো সময় আইতে পারে। এইখানে সমস্যার কি আছে? হালাল শুদ্ধ উড়ে দেন। সমস্যা হচ্ছে আমাদের কাছে যে বোমাটা আছে সেটাতে 1 মিনিট টাইম সেট করে, মানে বোমাটা সুইচ অন করার ঠিক 1 মিনিটের মধ্যে ফাটবে, তার আগেও না পরেও না। আমরা জানি না মেজরের গাড়ি কখন আসবে, সঠিক সময় বোমাটা ফাটাতে হবে, এমন সময় সুইচ অন করতে হবে যাতে গাড়িটা ব্রিজ বরাবর আসা মাত্র বোমাটা ফুটতে পারে। কয়েক সেকেন্ড এদিক সেদিক হয়ে গেলেই ফসকে যাবে। আরেকটা উপায় অবশ্য আছে, বোমার সুইচটা অন করার পর সার্কিট থেকে যদি লাল তারটা খুলে ফেলা হয়, ঠিক ওই মুহূর্তেই বোমাটা ফেটে যায়। তাহলে হেডেই করেন, কিন্তু সমস্যার কি আছে? দূর মিয়া, তাইলে তো যে বোমা লয়ে যাবো হ্যাঁ উড়ে যাবো। ভাই তাইলে উপায়? আমাদের মধ্য থেকে একজনকে আত্মঘাতী হামলা করতে হবে। ভাই আমি তুমি যাবে কে? এখন তুমি আর বিয়া করো নাই, আগে বিয়া শাদী করো পরে চিন্তা করো। ভাই আমি যাবো, এটাই ফাইনাল। কি যে কর না ভাই, আরে আমরা বিয়ে করি নাই গা, এর লেগেই তো আমরাই যাও, আগে পিছে কান্দনের কেউ নেই। ভাই আমারে পাঠাও। চুপ থাকো মিয়া, দুধ দাঁত পরো নাই, হেরা যাবে মরতে। ভাই এগুলি কিছু বুঝতো না, আমি যাই। ভাই আমি যাইতে পারো, এটা লয় তোমার চিন্তা করো ধর মিয়া, কি তুমি যেতে পারো? আর দূর কথা কই না তোমরা, আমি যাবো এটাই আরে ফাইনাল। তোমরা বেশি কথা কও মিয়া। না না এটা বলে সমস্যা তুমি, নেই। আমি যাবো। আমি যাবো, আমি তোমরা আমার একটা অনুরোধ, আমার অনুরোধ। থামো। কোনো অনুরোধ না। আমি যাব, এটা কোনো ছেলে খেলা নয়। কে যাবে না সেটা সিদ্ধান্ত এইভাবে হবে না, আমি দেখছি কি করা যায়। এখানে 5টা কাগজে আমাদের 5 জনের নাম লেখা আছে। তোরা কেউ একজন এসে একটা কাগজ তো যার নাম আসবে সে যাবে আত্মঘাতী হামলায়। মাহমুদ আমার পর লিড দিবে আরাফাত। আমি সন্ধ্যার পর পরই বের হব। আমার বের হবার পর তোরা এই জায়গা ছেড়ে দিবি। যে ঘটনা ঘটতে যাচ্ছে তোদের এখানে থাকা নিরাপদ না। রাতে কেউই ঘুমাতে পারবি না, তাই যা ঘুমানোর এখন ঘুমিয়ে নেই।
আমার কিছু কাজ আছে, আমি কাজগুলো গুছিয়ে নিই। যদি সব কিছু ঠিকঠাক থাকে, চিঠিটা আমার বাসায় পৌঁছে দেবে। আর আমি এখন বের হয়ে যাব। আমি বের হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে সব কিছু গুছিয়ে তোরাও বের হয়ে যাবি। সবাই সাবধানে থাকিস।
এখানে এসে বসো না। আল্লাহ তোমার মঙ্গল করুন। আজ তোমার 20তম জন্মদিন। এই 20টা বছরে আমি তোমাকে কোনো উপহার দিইনি, তবে এই 20 বছর ধরে তোমার জন্য একটা উপহার আগে রেখেছিলাম। তোমার উপহার তোমার টেবিলে রাখা আছে। শিউলি, আমার মেয়ে যখন এই চিঠি বোঝার মতো মানসিকতা হবে তখন এটা ওকে দিও। মেয়েটা বাবার আদর ছাড়া বড় হবে, কিন্তু আমি চাই না বাবার আদর্শ ছাড়া সে তার জীবনটা শেষ করুক। আর হ্যাঁ, আমাদের মেয়ের নাম রেখো ফুল। মাগো, আমি তোমার হতভাগ্য বাবা। তোমাকে বড় করার পেছনে আমার কোনো ভূমিকাই থাকবে না। আমি তোমাকে কখনো কোলে নিয়ে আদর করতে পারবো না, তোমার হাত ধরে তোমাকে হাঁটা শেখাতে পারবো না, তোমাকে কাঁধে নিয়ে বেড়াতে যেতে পারবো না। তুমি যখন প্রথমবার হাঁটতে গিয়ে উপর হয়ে পড়ে ব্যথা পাবে তখন তোমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে পারবো না। তুমি যখন অভিমানে মুখ লাল করে বসে থাকবে তখন তোমার পাশে থেকে তোমার রাগ ভাঙাতে পারবো না। তুমি যখন প্রথমবার শাড়ি পরে লাজুক মুখে আয়নার সামনে দাঁড়াবে তখন আমি তোমার মাথায় হাত রেখে দোয়া দিতে পারবো না। আমি তোমার জন্য কিছুই রেখে যেতে পারিনি, কিন্তু তোমার জন্য একটা ফুল রেখে গেছি। এই ফুলটা হচ্ছে তোমার দেশ। এক ফুলের জন্য আরেক ফুল রেখে যাচ্ছি। ফুলের অনেক শত্রু থাকে, শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ফুলকে বুকের মধ্যে আগলে রেখো মা।
আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি তামান্না মেহরুন। আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে নিঃস্বার্থভাবে কাজ করে সামাজিক, মানবিক এবং দেশাত্মবোধক কাজে নিয়োজিত এমন মানুষদের আমরা আমন্ত্রণ জানাই। এক কথায় বলা যায় সাদা মনের মানুষদের আমরা আমন্ত্রণ জানাই এবং তাদের জীবনের আত্মত্যাগের গল্প আমরা শুনি। বন্ধুরা, আমাদের আজকের পর্বে আমাদের সাথে যিনি যুক্ত আছেন তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তিনি আমাদের অতি পরিচিত একজন, কাজ করছেন নারীর অধিকার নিয়ে, যুক্ত আছেন বিভিন্ন নারী জাগরণ আন্দোলনে, গড়ে তুলেছেন একটি সংস্থা যেখানে সুবিধা বঞ্চিত নারীরা আর সমাজ থেকে বিতাড়িত নারীরা আশ্রয় পেয়েছেন এবং স্বাবলম্বী হয়েছেন। গত 30 বছরের প্রতিবাদী জীবনে তিনি বহুবার কারাবাস যাপন করেছেন এবং তিনি দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজেকেও বঞ্চিত রেখেছেন, অর্থাৎ তিনি আজ পর্যন্ত বিয়ে করেননি। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় আনাবিয়া সুলতানা ফুল ম্যাডাম। আমরা এখন ম্যাডামের কাছে চলে যাব। সুপ্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানের আজকে শেষ পর্যায়ে চলে এসেছি এবং এই পর্যায়ে ম্যাডামের কাছে জানতে চাইবো, আপনি যে কঠিন আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশের নারীদের নিয়ে কাজ করে যাচ্ছেন, তো এত শক্তিশালী মনোভাব এতটা বছর আপনি কিভাবে ধরে রেখেছেন? আমার বাবাকে আমি কখনো দেখিনি, তার কোনো স্মৃতি আমার মাথায় নেই, কিন্তু যখনই আশেপাশে তাকাই, সেটা ঘর হোক কিংবা বাইরে, মনে হয় এখানে বুঝি আমার বাবার রক্ত ছড়ে আছে, এখানে বুঝি আমার বাবার পদধূলি। আমি কিছুক্ষণ মাটি স্পর্শ করে বসে থাকি। যে মানুষটা দেশের জন্য, দেশের মানুষদের জন্য নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করেছেন, তার মাটির স্পর্শ আমার সমস্ত ভয় মন থেকে দূর করে দেয়। সবার উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে ম্যাডাম। বাবা আমার জন্য একটা ফুল রেখে গেছে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম একটা ফুলই না, আমার আশেপাশে আরো অনেক ফুল। আমার আশেপাশে প্রত্যেকটা নারীকে আমার এক একটা ফুল মনে হতে থাকে। ফুলের যেমন শত্রুর অভাব নেই, তেমনি মানুষরূপী কিছু কীট এই ফুলদের ঘিরে রেখেছে। আমার বাবা, সেই সাথে আরো অনেকের বাবা, মা, ভাই, বোন আমাদের জন্য নিজের জীবন দিয়ে যুদ্ধ করে গেছে। এখন বাকি দায়িত্ব আমাদের, কারণ আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি।